টানা ৮ সপ্তাহ পর রোববার থেকে থাকছে না ২০ দলের হরতাল। বিক্ষোভ কর্মসূচি ঘোষণা, জনগণ প্রত্যাহার করায় তাদের আর কোনো উপায় ছিল না, মন্তব্য আওয়ামী লীগের। উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। পিকনিকে চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজশাহীর বাঘায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে পিটিয়েছে এক শিক্ষক। অন্তত ১০ জন হাসপাতালে, অভিযুক্ত শিক্ষক আটক। হেড স্যার যা অনুমতি দিচ্ছে যে যারা টাকা দিবি না তারে মায়ের শোয়া দাও। শুধু পিকনিকে যাবে, টাকা দিতে পারেনি, এর জন্য এত মার। মনে হচ্ছে গরু ক্যাপিটালে যেমন হয়। ব্রিটেনের সাধারণ নির্বাচনে এবারও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। অনেকের জেতার সম্ভাবনা দেখছে দলগুলো। এবং আজ বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। কিউইদের সামনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবার হাতছানি, অজিদের লক্ষ্য পঞ্চমবারের শিরোপার স্বাদ। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তানজিম মুনিয়াত। বিএনপি জোটের টানা অবরোধ আর দফায় দফায় হরতালের মধ্যেই শনিবার শেষ হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হবার কথা ছিল 10 মার্চ। রাজনৈতিক কর্মসূচির কারণে 16 দফা পিছিয়ে প্রায় 2 মাসে শেষ হলো এই পরীক্ষা। দীর্ঘ অনিশ্চয়তার মাঝে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ফলাফলে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা পরীক্ষার্থী ও অভিভাবকদের। অন্যদিকে শিক্ষামন্ত্রী আবারও জানালেন, যে কোনো পরিস্থিতিতে আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচির কোনো পরিবর্তন আনা হবে না। রাজনৈতিক টানাপোড়েনের মুখে এসএসসি ও সমমানের এবারের পরীক্ষা মোটেও স্বস্তিদায়ক ছিল না দেশের 15 লাখ পরীক্ষার্থীর কাছে। টানা হরতাল অবরোধের কারণে শুরুতেই 2 ফেব্রুয়ারির পরীক্ষা 4 দিন পিছিয়ে শুরু হয় 6 ফেব্রুয়ারি। সেই থেকে শুরু, এরপর বারবার তছনছ হয়েছে পরীক্ষাসূচি, পিছিয়েছে পরীক্ষা। উপায়ন্তর না দেখে শেষমেশ পরীক্ষা নেওয়া হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এতে যথাযথ সময়ে পরীক্ষা শেষ তো করা যায়নি, বরং এলোমেলো হয়েছে পরীক্ষার্থীদের প্রস্তুতি, যার প্রভাব ফলাফলের উপর পড়ার শঙ্কা তাদের। কোনো একটা ফিক্স টাইমের মধ্যে পরীক্ষাটা হইলে আমাদের পড়তেও ভালো লাগে, পরীক্ষা দিতেও ভালো লাগে। একটা পরীক্ষা দিয়ে রাখছে, কিছুদিন পর জানাই দিল হরতাল, এরপর আবার আরেকটা পড়া, ওইটা পড়ি, এরপর আরেক হরতাল। এত হরতাল তো পড়া যায় না। 2 মাস অনেক হয়রানির মধ্যে আমরা আসলে পরীক্ষাটা দিয়েছি। ভালো রেজাল্টের আশা করছি, যদিও জানি না এইভাবে পরীক্ষা দিয়ে কতটা ভালো হবে। সমস্যা হয়েছে হরতালের মধ্যে পরীক্ষা দিতে, তো ফাইনালি আজকে শেষ হয়ে গেল, অনেক খুশি আজকে। ছেলেমেয়েদের শিক্ষা জীবন নিয়ে আতঙ্কিত অভিভাবকরাও। শিক্ষামন্ত্রী যখনই ডেট জানানো তারপরে কিন্তু বাচ্চারা বই নিয়ে বসে, তার আগে গ্যাপেও বই নিয়ে বসে। এই পরিস্থিতির কারণে এটার জন্য তো একটু সমস্যা আমাদের হলো, যেটা আর একটু আগে শেষ হলে বাচ্চারা আর একটু বেশি সময় পেত। প্রথম একটু টেনশন ছিল যে কোনো দুর্ঘটনা ঘটে, একটু তো ভয় ছিল। এখন এসব নাই, এখন মানুষের গাছ হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। এদিকে শনিবার রাজধানীর একটি স্কুলে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না। আমাদের এইচএসসি এবং সমমানের পরীক্ষা যেন সফল হয়, সার্থক হয়, নিরাপদে হয়, আমাদের ছেলেমেয়েরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে, তার জন্য যে যেখানে আছেন সবাই সহযোগিতা করবেন। আর জেলা 2 এপ্রিলের ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে 2015 সালের এসএসসি পরীক্ষা। এছাড়া 11 মার্চ বাতিল হওয়া দাখিলের উচ্চতর গণিত পরীক্ষাটি নেওয়া হবে 3 এপ্রিল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। টানা 8 সপ্তাহ পর রোববার থেকে আর থাকছে না 20 দলের হরতাল। তার পরিবর্তে দেয়া হয়েছে বিক্ষোভ কর্মসূচি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন জানান, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সামনে, নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণায় যাতে বিঘ্ন না ঘটে সে বিষয় মাথায় রেখেই ব্যতিক্রমী কর্মসূচির কথা চিন্তা করছেন তারা। এদিকে বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষ ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করায় বিএনপির পিছু হটা ছাড়া আর কোনো উপায় ছিল না। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গত 5 জানুয়ারির পর থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিরতি দিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে হরতাল ঘোষণা দিয়ে আসছিল 20 দলীয় জোট। এর মধ্যে বিভিন্ন সময় সারা দেশ ছাড়াও জেলা পর্যায়ে হরতাল পালন করেছে তারা।
তবে শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু স্বাক্ষরিত বিবৃতিতে হরতাল নয়, রোববার থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। তবে প্রথম পাঠানো বিবৃতিতে অবরোধ চলবে কিনা সে ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য না থাকলেও পরে পাঠানো আরেকটি বার্তায় বলা হয় অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক। নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে নিরপেক্ষভাবে চলাফেরা করে ভোট দিতে পারে এবং নির্বাচনে প্রচারে যাতে কোনো বাধা বিঘ্ন না হয়, সেই ক্ষেত্রে বর্তমানে বিএনপি কর্তৃক বৃহত্তর আন্দোলনের জন্য যে অবরোধ এবং হরতাল চলছে তার ব্যাপারে অবশ্যই প্রয়োজন অনুযায়ী তারা ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম গ্রহণ করবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে এক অনুষ্ঠানে যোগদান শেষে সময় সংবাদকে বলেন, এতদিন পর বিএনপির উপলব্ধি হয়েছে দেশের মানুষ ধ্বংসাত্মক কর্মসূচি পছন্দ করে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো আন্দোলন সফল হয় না বলেও মন্তব্য করেন তিনি। জনগণ এই তথাকথিত হরতাল, অবরোধ, জলাপোড়া পছন্দ করেনি, সমর্থন করেনি। এখন তারা একটি গণতান্ত্রিক পথে ফিরে এসছে। এই জন্য আমি মনে করি তাদের পথটি সবাই এর জন্য তাদেরকে অভিনন্দন জানাবে। আমি মনে করি এই পথে থাকা উচিত বেগম জিয়ার। এবং এই ঘোষণাটা কি জন্য নিয়েছে বলে আপনার কি মনে হয়? জনগণ যেখানে প্রত্যাখ্যান করেছে তাদের হরতাল অবরোধ, এই পথ ছাড়া তাদের বিকল্প কিছু না। বলেন, যদি গণতান্ত্রিক রাজনীতি করতে চায় এটাই তাদের একমাত্র পথ, আর কোনো বিকল্প পথ নেই। আন্দোলনের নামে মানুষকে জিম্মি না করে তাদের কল্যাণে রাজনীতি করারও আহ্বান জানান মোহাম্মদ নাসিম। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন নয়, বিএনপি জামায়াত জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের সহিংসতা আর নাশকতা কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না। শনিবার র্যাবের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে কোনোভাবেই জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। এ সময় প্রধানমন্ত্রী বলেন, উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। প্রথমবারের মতো র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দিতে গেলে সদর দপ্তরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় বাহিনীর চৌকস একটি দল। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 2 বছরে বিভিন্ন রাজনৈতিক সহিংসতা মোকাবেলাতে ভূমিকা রাখায় প্রশংসা করেন র্যাবের। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে দেশের উন্নয়ন হয় না। তিনি বলেন, যারা আন্দোলনের নামে সহিংসতা করে মানুষ মারছে তারা দেশের কল্যাণ চায় না। বর্তমানে যে আন্দোলন বিএনপি জামাত জোট করে যাচ্ছে সেটা তো আন্দোলন না, মনে হচ্ছে যেন বাংলাদেশের অগ্রগতি রোধ করবার জন্য, একটা জিজ্ঞাসা চরিতার্থ করবার জন্য মানুষের উপর প্রতিশোধ নেওয়া, মানুষকে পুড়িয়ে মারা, মানুষের ক্ষতি করা। এবং যারা মারা গেছেন, তাছাড়া যারা বেঁচে আছে পোড়া ঘা নিয়ে সারাটা জীবন তাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। কাজে এটা কোনো মতে এটা বরদাস্ত করা যাবে না। কাজে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যা যা নেবার সকলকেই তা নিতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। চরমপন্থী আর জলদস্যু দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের সফলতার কথা তুলে ধরেন শেখ হাসিনা। আশ্বাস দেন, জঙ্গিবাদ দমনে আরও আধুনিকায়ন করা হবে এই বাহিনীকে। উগ্র জঙ্গিবাদ যা আজকে শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী যা আজ ছড়িয়ে পড়েছে, এই জঙ্গিবাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করা একান্তভাবে প্রয়োজন। সরকার গঠন করার পর থেকে এই জঙ্গিবাদ বিরোধী অভিযান আমরা পরিচালনা করে যাচ্ছি। এর ফলে জঙ্গি সংগঠনগুলো তৎপর এখন সীমিত, কিন্তু এই ব্যাপারে আমাদের অভিযান আরো অব্যাহত রাখতে হবে। কারণ কোনো মতেই বাংলাদেশে আমরা জঙ্গি তৎপরতা চালাতে দেব না। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়া একটি শান্তিপূর্ণ দেশ। বিভিন্ন বাহিনী থেকে র্যাবে সংযুক্ত হওয়া সদস্যদের র্যাবের নিজস্ব আইন এবং নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার বিধি সেগুলো আপনাকে মেনে চলতে হবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। তাহলে যথাযথভাবে হবে। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা শেষ হচ্ছে রোববার। ডিসিসি দক্ষিণে শনিবার মেয়র পদের জন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করলেও জমা দিয়েছেন 3 জন। ডিসিসি উত্তরে মেয়র পদের জন্য গণসংহতি আন্দোলন সমর্থিত জুনায়েদ সাকি সহ আরও একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন সিপিবি ও বাসদ সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল কাফি। এ পর্যন্ত দক্ষিণে সাধারণ কাউন্সিলর পদের জন্য ফর্ম নেয়া 1122 জনের মধ্যে 77 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উত্তর সিটি নির্বাচনে কাউন্সিলর পদের জন্য 823 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন এবং জমা দিয়েছেন 74 জন। আচরণবিধি লঙ্ঘনের জন্য উত্তরে 23 এবং দক্ষিণে 79 জন প্রার্থীকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে ভণ্ডুল করার জন্য
নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ না পাততে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। আবার নির্বাচন নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ পাতবেন, আবার সন্ত্রাস করার চেষ্টা করবেন। ঢাকা আর চট্টগ্রামে নির্বাচন আর সমস্ত বাংলাদেশে পেট্রোল বোমা, ওই সমস্ত কিন্তু সুযোগ দেওয়া হবে না। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচনে আসেন, আপনাদেরকে ওয়েলকাম জানাই। সন্ত্রাস করে ষড়যন্ত্র করে নতুন করে আবার একটা ফাঁদের সৃষ্টি করে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করবেন, তারপর হেরে যাওয়ার পর বলবেন যে এই হয়েছে সেই হয়েছে। ওই সমস্ত কাজ যদি করার চেষ্টা করেন আবার, তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে। নির্বাচন সুষ্ঠু হবে এবং অবশ্যই ভালো মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড হবে। 81 দিন পরে নির্বাচনে দৌড়ে আসার যে চেষ্টা করছে সেই পরাজয়ের আলামত দেখেছেন। গণতন্ত্রের পথে, সুস্থ রাজনীতির পথে ব্যর্থ খালেদা জিয়া ফিরে আসতে বাধ্য। পিকনিকে চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজশাহীর বাঘায় বেধড়ক পিটিয়ে অর্ধ শতাধিক শিক্ষার্থীকে আহত করেছেন এক শিক্ষক। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিয়েছে অন্তত 10 শিক্ষার্থী। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। আমরা স্কুলে গেছি, তো স্যারেরা বলছে যে আমার স্কুলে পিকনিক করতে হবে। তো আমরা বলছি স্যার আমরা পিকনিক করবো না। তো এখন হেড স্যার যা অনুমতি দিচ্ছে যে যারা টাকা দিবি না তারে মারি শোয়া দাও, আর সাথে সাথে বলার সাথে সাথে আমার সবগুলা মারিছে। সকালে মামুনের মতো অর্ধশত শিক্ষার্থী আহত হয় শিক্ষকের পিটুনিতে। তাদের অভিযোগ, কেবলমাত্র পিকনিকে চাঁদা দিতে রাজি না হয় বাঘা চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর বাংলা শিক্ষক মোহাম্মদ আলী তাদের উপর এই নির্যাতন চালান। মূল কারণ পিকনিকের টাকা দেয়নি, সেজন্য আমাদের মারছে। 40 জন কি 50 জন ছাত্রছাত্রী ছিলাম আমরা, সবাইকে মারছে। এক মেয়েকে হুকুম করছে যে ব্যাট নিয়ে আসো, আইনি সবাই 3টা ব্যাট একটি করে সবাইকে মারছে। মার তো এখন কম দেখাচ্ছে। যখন আমি নামেছি মনে হচ্ছে গরু ক্যাপিটালে যেমন হয়। আমার ছেলে শিখরে, আমার ছেলের বাপ নাই, আজ 1 বছর হলো বাপ মারা গেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা ছাত্র শিক্ষক অভিভাবকদের সবার সাথে কথা বলে সেইখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং অবরুদ্ধ শিক্ষক মোহাম্মদ আলীকে চণ্ডীপুর হাই স্কুল থেকে উদ্ধার করে আমরা পুলিশ হেফাজতে নিয়ে এখন থানায় রাখছি আর কি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা। বাঘাবাজার এলাকায় মানববন্ধন ও মিছিল করেন তারা। এ সময় তারা দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একজন শিক্ষক সামান্য পিকনিকে চাঁদার জন্য প্রায় 60-70টা ছেলে মেয়েকে বেপরোয়াভাবে মারপিট করবে, এটা আমরা কখনো আশা করি না। এই স্কুলে যারা শিক্ষক আছেন তারে আমরা সবাইকে এই স্কুল থেকে বরখাস্ত করতে চাই। নতুন ভাবে আমরা শিক্ষক চাই, নতুন মাস্টার, কারণ এই স্কুলে কোন রকমের কোনো নিয়ম নীতি নাই। বাঘা চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় থেকে রোববার শিক্ষার্থীদের নিয়ে পিকনিকে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে চাঁদা তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাঘা, রাজশাহী। প্রবাসের সময় আরো থাকছে। সাতক্ষীরায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ধসে 2 জন নিহত, আহত আরো 2। এবার বিশ্বকাপ ক্রিকেটের খবর। মঞ্চ প্রস্তুত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও। আজ মেলবোর্নে মাঠে গড়াবে 2015 বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। প্রথমবারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় নিউজিল্যান্ড। আর অস্ট্রেলিয়ার লক্ষ্য 5ম বিশ্বকাপ জয়ের পাশাপাশি ক্লার্ককেও বিশ্বজয়ী বেশে বিদায় জানানো। আয়োজক এই 2 দেশের ক্রিকেটীয় যুদ্ধ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল 9:30টায়। দীর্ঘ 43 দিনের ক্রিকেটীয় লড়াই শেষ। এখন অপেক্ষা শুধুই ফাইনালের, যেখানে এই স্বর্ণিল শিরোপার জন্যই লড়বে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যেই লড়াই নির্ধারণ করে দেবে আগামী 4 বছর ক্রিকেটের বিশ্ব শ্রেষ্ঠত্বের মুকুট থাকবে কোন দেশের মাথায়। ঘরের মাঠে 1992 বিশ্বকাপ না জেতার আক্ষেপ এবার ঘোচাতে পারবে অস্ট্রেলিয়া, নাকি প্রথম ফাইনালেই শিরোপা জিতবে নিউজিল্যান্ড?
তবে ফাইনালের আগে আলোচনার কেন্দ্রে মাইকেল ক্লার্ক ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেই জানান বিশ্বকাপের ফাইনালে হতে যাচ্ছে রঙিন পোশাকে তার শেষ ম্যাচ, যার জন্য ফাইনাল এখন শুধু অজিদের জন্য শিরোপার লড়াই না, হয়ে দাঁড়িয়েছে আবেগের এক ম্যাচও। তাই ওয়ার্নার, স্মিথ, জনসনরা দীর্ঘদিনের দলপতিকে বিশ্বজয়ের বেশেই বিদায় জানাতে চান। তবে ফাইনালের আগে আবেগকে দূরে ঠেলে পেশাদার ক্লার্ক প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে দেখছেন সমীহর চোখে, কেননা কিউইরা ফাইনালে উঠেছে অপরাজিত থেকেই, কিন্তু খেলাটা নিজেদের মাঠে হবে, তাই বিশ্ব শিরোপা জিততে চায় অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ফাইনাল সবার জন্যই বিশেষ একটি ম্যাচ, আর এই ম্যাচটি স্মরণীয় করে রাখতেই এমসিজিতে নামবো আমরা। কিন্তু নিউজিল্যান্ড এবার টুর্নামেন্টের অন্যতম সেরা দল, তারা এরই মধ্যে আমাদের একবার হারিয়েছে, তবে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেললে অবশ্যই তাদের হারাতে পারবো। এবারের আসরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে অজিদের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয়ের পাশাপাশি টুর্নামেন্টে কোনো ম্যাচ না হারায় আত্মবিশ্বাসের কমতি নেই ব্রেন্ডন ম্যাককালামের দলের। তবে কিউইদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এমসিজির বিশাল আকৃতির মাঠ ও এই মাঠে তাদের রেকর্ড। অজিদের বিপক্ষে এমসিজিতে খেলা 19 ম্যাচের মাত্র 4টিতে জিতেছে তারা। তবে প্রত্যয়ী ব্রেন্ডন ম্যাককালাম প্রথম ফাইনালেই শিরোপায় চুমু দিতে চান। পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি ফাইনালেও তার ব্যতিক্রম হবে না। দলের সবাই মুখিয়ে আছে এই ম্যাচ খেলতে, আর ভাগ্য বিধাতা আমাদের পক্ষে থাকলে এবং ভালো খেললে দিন শেষে আমরাই হাসব। রাগবিতে এই দুই দল সমানে সমান লড়লেও ক্রিকেটে অজিদের ছায়ায় অনেকটা ঢাকা পড়ে থাকে কিউইরা, তাই প্রতিবেশী হলেও আভাস মিলছে আগুনের লড়াইয়ে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সিটি নির্বাচনে অংশ নিয়ে স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার সুযোগ রয়েছে বিএনপির, এ অভিমত বিশিষ্টজনদেরও। শনিবার সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত জাতীয় কনভেনশনে বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিকরা। এ সময় তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। মানুষ হত্যা করে রাজনীতি হয় না, সেটি যতবারই বলা হয়, কিন্তু আমরা দেখছি বর্তমানে রাজনীতির যে মেইনস্টে, যে মূল যে ভিত্তি, সেটি সন্ত্রাসে পরিণত হয়েছে। কোন রাজনীতি টিকে থাকতে পারে না যার ভিত্তি জনগণকে বাদ দিয়ে সন্ত্রাস বা পেট্রোল বোমাকে নির্ভর করে তৈরি হয়। এটি আসলে অবরোধ এবং রাজনৈতিক কোনো কর্মসূচি না, এটা হলো ভাঙচুরের রাজনীতি, জনগণকে বিপদে ফেলার রাজনীতি। সিটি নির্বাচনের একটা খুব সুযোগ এসছে। বিরোধী দল বা অন্যান্য রাজনীতিবিদ আপনারা যারা আছেন, আমি মনে করি যে আপনারা ফিরে আসুন এবং সিটি নির্বাচনের এই সুযোগটাকে আপনারা গ্রহণ করুন। এই জ্বালাও পোড়াওটি শুরু হয়েছে এই মত পার্থক্যের কারণেই। মত পার্থক্যটি হলো যে আমরা যখন নির্বাচনে যাব, ওই নির্বাচনের সময় আমার দলটি যেন একটি কৌশলগত উপরের অবস্থানে থাকে, এটি হলো প্রবলেম। লেভেল প্লেইং ফিল্ডে কেউ যেতে চায় না। এটি কিন্তু একটি ষড়যন্ত্র, এই কথা আমি স্মরণ করিয়ে দেব। যে ষড়যন্ত্র সূত্রপাত ছিল 71 সালে, এই 90 জায়গাদেরকে চিহ্নিত করতে হবে। কে পেট্রোল বোমা মারছে, কে তাকে পয়সা দিচ্ছে, কে তাকে উদ্বুদ্ধ করছে। এবার প্রবাসী কিছু খবর। আগামী 7 মে ব্রিটেনের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূতরাও। শুধু লেবার পার্টি থেকেই মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সহ 7 জন। এদের মধ্যে এবার অন্তত 3 জন প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটেনে প্রায় 10 লাখ প্রবাসী বাংলাদেশের পক্ষে এতদিন ধরে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতেন মাত্র একজন। তবে এবার হয়তো পরিবর্তন আসতে যাচ্ছে সেই অবস্থার। আসন্ন নির্বাচনে লন্ডন সহ ব্রিটেনের অন্যান্য শহরের বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি প্রার্থী। তাদের মধ্যে লেবার পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন অন্তত 7 জন। দলটির শীর্ষ নেতারা মনে করেন, এবারের মনোনয়নপ্রাপ্ত বাংলাদেশি প্রার্থীদের মধ্যে অন্তত 3 জনের জয়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত 3 জন পার্লামেন্ট সদস্যের এবার জয়ী হওয়ার সম্ভাবনা আছে, যা নিঃসন্দেহে একটি দারুণ খবর। লেবার দল থেকে মনোনয়নপ্রাপ্ত 7 জন ব্রিটিশ বাংলাদেশি হলেন বর্তমান এমপি রুশনারা আলী, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রূপা হক, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আখলাকুল ইসলাম, মেরিনা আহমেদ ও সুমন হক।
বর্তমান কনজারভেটিভ পার্টি নেতৃত্বাধীন সরকার ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে লেবার পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান এই বাংলাদেশি প্রার্থীরা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে লেবার পার্টি ব্রিটেনের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দল। বর্তমান সরকার ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে, কিন্তু লেবার পার্টি ব্রিটেনবাসীর জন্য কাজ করে যাবে। তাই লেবার পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাই। এদিকে লেবার দলীয় মনোনয়ন পেয়ে তহবিল সংগ্রহ সহ পুরোদমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। আমাদের এখন দরকার যে সবার দোয়া এবং সবার ক্যাম্পেইনিং সাপোর্ট যদি আমি পাই, তাহলে আমি ইনশাআল্লাহ ওনাদের দোয়ায় নেক্সট এমপি ফর হ্যাম্পটন কিলবার্ন হতে পারবো। নির্বাচনী লড়াইয়ে ৭ বাংলাদেশি জয়ী হলে ব্রিটেনে বাংলাদেশি সম্প্রদায়ের এক গৌরবময় অধ্যায় শুরু হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, যুক্তরাজ্য। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ কাতার শাখা। শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহার হইচই হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু রায়হান, সভাপতি জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল ও অন্যান্যরা। বক্তারা বলেন, যারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করে তাদের চিহ্নিত করে রুখে দিতে হবে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। অপপ্রচার ও মিথ্যাচার থেকে জাতিকে রক্ষা করতে হবে বলেও উল্লেখ করেন তারা। সংগঠনের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান সুমনের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। গ্যাস পাইপলাইনের বিস্ফোরণ থেকেই নিউ ইয়র্কে 3টি ভবন ধস ও অপর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ব্লাসিও। এই ঘটনায় অন্তত 2 জন নিখোঁজ রয়েছেন, আহত হয়েছে 22 জন। এ অবস্থায় নিউ ইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি সহ সব রেস্টুরেন্টে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকারের কর্মকর্তারা। ধসে পড়া ভবনের একটিতে গ্যাস পাইপলাইন মেরামতের কাজ চলছিল বলে জানান শহরের মেয়র। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ইস্ট ভিলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আগুন ধরার পাশাপাশি ধসে পড়ে 3টি ভবন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে দমকল বাহিনীর 2 শতাধিক কর্মী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। তবে এতে কোনো বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে সংযুক্ত আরব আমিরাত শারজাহ আওয়ামী লীগ এর উদ্যোগে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শারজাহ আওয়ামী লীগের সভাপতি বাবু রাখাল কুমার গোপের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুবাই বিজনেস কাউন্সিল সহ সভাপতি আয়ুব আলী বাবুল, প্রকৌশলী তোবারক হোসেন, ইসমাইল গনি চৌধুরী, আবুল হোসেন সহ আরো অনেকে। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম নাগরিক কমিটির প্রার্থী আজম নাসির উদ্দিনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে 71-এ শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমার মনে হয় এই সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে। পরাধীনতা শৃঙ্খল ভেঙে দেশ মাতৃকার মুক্তির জন্য নিজের সবটুকু হারানো বীরাঙ্গনাদের দুঃখগাথার গল্প এখন থেকে জানাবে নতুন প্রজন্ম। এই বিষয়ে আদালত থেকে দেয়া হয়েছে নির্দেশনা, আর সেই নির্দেশনা মেনে আগামী বছর থেকে স্কুল কলেজের পাঠ্য বইয়ে বীরাঙ্গনাদের অবদানের কথা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। তবে ইতিহাসবিদদের অভিমত, জাতির অবদান প্রজন্ম থেকে প্রজন্ম ধারণ করতে হলে শিক্ষার সব স্তরেই বীরাঙ্গনাদের অবদানের কথা তুলে ধরা প্রয়োজন। বিস্তারিত মৌসুম ইসলামের রিপোর্টার। রোগের মধ্যে উঠাইছে, উঠানোর পরে দেখি যে অনেক মেয়েরা, ওটা কাপড় চোপড় বলতে কিচ্ছুই নাই। তখন আমি কই কি মরে যাবো, তাই মেয়ে কয় কি মরবি কিলে, আপনারা বাচ্চা থেকে ওর প্রতিবাদ করবো। দেশের জন্য সব হারাইলাম, আমি কিছুই পেলাম না। বীরাঙ্গনা, যার মানে বীরের মতো লড়াই করে বাঁচে যে নারী। ঠিক তাই, কারণ সমাজ, রাষ্ট্র কিংবা পরিবারের শত অবহেলা আর বঞ্চনা সহ্য করেই বেঁচে আছেন দেশের জন্য লাল সবুজের পতাকা ছিনিয়ে আনা হতভাগ্য এই বীর নারীরা।
দেশ স্বাধীনের পর থেকে কেবল বীরাঙ্গনা উপাধিটুকু দিয়ে রাষ্ট্র পালন করেছে তার দায়িত্ব, কিন্তু আশার কথা স্বাধীনতার 4 দশক পরে এসে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের মতো বীরাঙ্গনাদের জীবন আর বীরত্বের গল্পও এখন অন্তর্ভুক্ত করা হবে স্কুল কলেজের পাঠ্য বইয়ে। আশা করেছিলাম যে জাতি জানবে এবং জাতি স্বীকৃতি দেবে, অন্তত যত কিছু ঘটনা তাদের কাছে জমা আছে সেইভাবেই যেন এই বিষয়টিকে পাঠ্যপুস্তকে আনা হোক। আদালতের নির্দেশনা মেনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানালেন, সব প্রক্রিয়া শেষে আগামী বছরের পাঠ্যসূচিতেই বীরাঙ্গনাদের উপাখ্যান জানতে পারবে শিক্ষার্থীরা। তারা কিভাবে ত্যাগ করছেন, কষ্ট করছেন, তাদের জীবনটা কি দুর্বিষহ ছিল, এই বিষয়টাকে সম্মান করে সেই দৃষ্টিভঙ্গি আমরা নিয়ে আসবো। নেক্সট যখন আমরা চেঞ্জ করবো তখনই করবো, যদি আগামী বছর করা যায়, যদি আমার বই ছাপা হয়ে যায় তাহলে পরের বার দিব। এদিকে বীরাঙ্গনাদের জীবন, অবদান, ত্যাগ, তিতিক্ষার কথা যেন অনভিজ্ঞ এবং রাজনৈতিক দৃষ্টিকোণ প্রভাবিত কোনো ব্যক্তিদের দিয়ে লিখানো না হয়, সেই তাগিদ দেন এই ইতিহাসবিদ। শুধু স্কুল কলেজের পাঠ্যপুস্তকে নয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি কোর্স অবশ্য পাঠ্য থাকা দরকার। গত বছরের 30 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের অবদানের পাশাপাশি বীরাঙ্গনাদের অবদানের কথা স্কুল কলেজের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে পরিত্যক্ত ভবন ধসে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। রোববার রাত 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় জেলার ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের কনসার্ট শুরু হয়। এতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। মাঠে জায়গা না পেয়ে অনেকে বিদ্যালয়ের আধা পাকা পরিত্যক্ত ভবনের উপরে ওঠেন। এক পর্যায়ে ভবনের দেয়াল ধসে পড়লে 4 জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত 2 জন হাসপাতালে নেয়ার পথে মারা যান। তারা হলেন সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মোশাররফ এবং পদ্ম শাখরা গ্রামের সাকিব। এ ঘটনায় আহত অপর 2 জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জে বাস চাপায় নিহত হয়েছেন এক পোশাক শ্রমিক। এই ঘটনার প্রতিবাদে বাসে আগুন, ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ জানায়, দামোদর হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী ফাহিমা ও নাইমাকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তাদের বাবা। এ সময় কুলতলার দামোদর এলাকায় একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দিলে 3 জনই আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমাকে মৃত বলে জানায়। নাইমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল 8টার দিকে স্বদেশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ত্রিবর্তী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পোশাক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে ঘাতক বাসটিতে আগুন দিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। প্রায় 1.5 ঘন্টা মহাসড়ক আটকে রাখায় রাস্তার দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান উৎসবে 10 জনের মৃত্যুর পর মালতী রানী নামে একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার স্বজনরা। মালতী রানীর ছেলে স্বপন কুমার সাহা জানান, তিনি গাইবান্ধার চকবরুল গ্রাম থেকে তার মায়ের খোঁজে এসেছেন। হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় তিনি তার মাকে খুঁজে বেড়াচ্ছেন। এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতাও কামনা করেন। এদিকে গতকালের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেনি কমিটি। আমি আইন শৃঙ্খলা বাহিনীর অফিসে কমপ্লেন করি এবং সেখানে লিস্ট দিয়ে তারা আমাকে বন্দর হাসপাতালে পাঠায়। তা আমি ওখানে খোঁজাখুঁজি করার পরে ওখানে রুগীর সিরিয়াল দেখি, ওখানে কোনো নাই। এই যে মানুষগুলি ক্ষতি হলো, এর জন্য আমি মনে করি নারায়ণগঞ্জ প্রশাসন এবং পূজা কমিটি দুইজনই এর জন্য দায়ী। এরা এই দায় থেকে দায়িত্ব এড়াতে পারবে না। চট্টগ্রাম বন্দর সহ তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত 15 জনের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশের হাতে আটক পতেঙ্গা শিবির সভাপতি ফজলুর রহমান। সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রহমত আলীর আদালতে তিনি এ জবানবন্দি দেন বলে জানায় পুলিশ।
বিকেলে তাকে আদালতে নেওয়া হলে বিভিন্ন স্থাপনায় নাশকতার পরিকল্পনায় জড়িত 15 জনের নাম প্রকাশ করে ফজলুর রহমান। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক জিহাদি বইসহ আরও 5 জনকে আটক করা হয়। এর আগে গত 22 ফেব্রুয়ারি শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবিরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপারেশনাল প্রধান হিসেবে তার নাম প্রকাশ করে। দেশে প্রথমবারের মতো কৃষি গবেষণায় ব্যবহার করা হচ্ছে অক্টোকপ্টার। গবেষকরা জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোন কৃষকদের ক্ষেত ও ফসল সম্পর্কে দ্রুত নির্ভুল তথ্য দিবে। এ অবস্থায় কৃষি বিভাগ বলছে, এই প্রযুক্তি ব্যবহারে ফসলের উৎপাদনও বাড়বে বহুগুণ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে এই গবেষণা প্রকল্পে যুক্ত রয়েছে নেদারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আটপাখায় উড়ে বেড়ানো এই যন্ত্রটি ফসলের ক্ষেতের ছবি সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করছে তার তথ্য উপাত্তের। গাছের পাতায় সালোক সংশ্লেষণের পরিমাণ, রোগবালাই, পানিতে লবণের পরিমাণ কিংবা সারের চাহিদা সবই নিরীক্ষণ করছে অত্যাধুনিক প্রযুক্তিতে। 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত যে কোনো হাইটে গাছের বিভিন্ন ধরনের ছবি নিতে পারি। পরবর্তীতে এই ছবিগুলোকে বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে আমরা অ্যানালাইসিস করব। যে তথ্যটা আসবে এই তথ্যটা সহজে এবং ইফেক্টিভলি ইউজ করা যাবে। ইরিগেশন মডেল তৈরি করছি, সেক্ষেত্রে এলএআইটা একটি ইরিগেশন মডেলে ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। তাছাড়াও বলা যায় যে আমরা এখানে 15 দিন পর পর যে স্যাটেলাইট ইমেজ আসছে আমাদের, সেখানেও এলএআই রিডিংসগুলো একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, কি পরিমাণ ওয়াটার ইউজ হচ্ছে এই মাঠগুলোতে। গবেষকরা জানিয়েছেন, রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত এই ড্রোনটি ফসলি ক্ষেতে 60 মিটার উপর দিয়ে ছবি ও ফুটেজ সংগ্রহ করবে। এরপর স্পেক্ট্রো রেডিওমিটার ও সানস্ক্যান মিটার যন্ত্রের মাধ্যমে সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয় স্বয়ংক্রিয়ভাবে। পরে একটি নির্দেশিকা তৈরি করে মোবাইল অ্যাপসের মাধ্যমে তা পৌঁছে যাবে কৃষকদের কাছে। আমরা সবসময় মোবাইলের মাধ্যমে জানতে পারবো সার, ওষুধ বা শীষ কোন সময় দেওয়া লাগে, পানি, ঔষধ যেখানে সব দেওয়া লাগলে আমরা একটা মোবাইলের মেসেজের মাধ্যমে জানতে পারব। কৃষির যে কার্যক্রম, বিশেষ করে রোগ, পোকামাকড় দমন, সেচ, এই কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়ন। গত বছরের 14 ডিসেম্বর জার্মানি থেকে কৃষি গবেষণার জন্য দুটি আনম্যান্ড অ্যারিয়াল ভেহিকল বা অক্টোকপ্টার সংগ্রহ করে কৃষি গবেষণা ইনস্টিটিউট। এরপর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তত্ত্বাবধানে উপকূলীয় জেলা পটুয়াখালী, জৈনকাঠি ও নীলগঞ্জে ফসলি জমিতে গবেষণা শুরু হয়। বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি গবেষণা ইনস্টিটিউট, নেদারল্যান্ডের টুয়েন্ট বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন কেন্দ্র যৌথভাবে স্টার্স প্রকল্পের আওতায় বাংলাদেশের কৃষি গবেষণায় এই আনম্যান্ড অ্যারিয়াল ভেহিকল প্রযুক্তি ব্যবহার করছে। সময় সংবাদ, পটুয়াখালী। রুট পারমিট না থাকলেও ঢাকা সিলেট মহাসড়কে অবাধে চলছে সিএনজি অটোরিকশা সহ ছোট ছোট যানবাহন। এসব যানবাহনের অদক্ষ চালকের বিপজ্জনক ওভারটেকিং ও বেপরোয়া চলাচলের কারণে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। কাউসার আহমেদের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। মহাসড়কে চলাচলের অনুমতি নেই, কিন্তু তারপরও ঢাকা সিলেট মহাসড়কে অবাধে চলছে সিএনজি অটোরিকশা, চলছে ব্যাটারি চালিত ইজি বাইক ও নসিমনো। দূরপাল্লার বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহনের সাথে পাল্লা দিয়ে দ্রুত গতিতে নিয়মিত ছুটে চলছে এসব ছোট ছোট যানবাহন। নরসিংদীর জেলখানা মোড় থেকে ভেলানগর বাস স্ট্যান্ড পর্যন্ত এই এলাকাটি পরিণত হয়েছে সিএনজি অটোরিকশার স্ট্যান্ডে। অনুমতিবিহীন এসব যানবাহনের অদক্ষ চালকদের বিপজ্জনক ওভারটেকিং ও বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুতগতির ট্রাক, যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে সিএনজি অটোরিকশা, আর প্রাণ হারাচ্ছেন যাত্রীরা। এরা তো নিয়ম কানুন চিনে না, মানে কোন দিকে ইন্ডিকেটর দিতে হবে, ডাইনে গেলে বামে ইন্ডিকেটর দেয়, হঠাৎ করে ব্রেক মেরে বই থাকে, ওভারটেক করতেছে। টাকা বড় গাড়ি কিনা টাকা সেই জিনিসটা খেয়াল করবে না, সাইড দিতেছে না ওরা, ওগুলো লাগে বেশিরভাগ আরো দুর্ঘটনাটা বেশি হয়। কোনো কিছু নাই, তারা এমনি অবৈধভাবে চলতে আছে হাইওয়ে রোডের মধ্যে। এটা তো সরকার কোনো পদক্ষেপ নেয় না। মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি নেই এমন তথ্য জানা থাকলেও সিএনজি চালকরা বলছেন যাত্রী বেশি পাওয়ায় মহাসড়কে নামছেন তারা। বাই রুটে তো মনে করেন যে রাস্তাঘাট ভালো না, এই জন্য মনে করেন যে হাই রোড আইয়া চালাই। সাইড এলাকা গ্রামে যে সিএনজি চালাবো, সিএনজির যাত্রী তো পরিমাণ ওই রাস্তায় নাই, তো বাধ্য মনে চালাইতে হইব। গাড়ি কিনছি, মনে করেন আমরা যদি না চালাই তাহলে আমরা খাইমু কি?
তবে পুলিশ বলছে মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে অনুমতিবিহীন ছোট যানবাহন বন্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রুট পারমিট না থাকলে রুট পারমিটের জন্য তাকে মামলা দেওয়া হয় এবং অতিরিক্ত যাত্রী পরিবহন বা মহাসড়কে যেখানে অনুমোদিত স্থানে যাত্রী পরিবহন সেই জন্য আমরা ব্যবস্থা নিই। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদী থেকে ভৈরব পর্যন্ত প্রতিদিন প্রায় 1000-এরও বেশি সিএনজি অটোরিকশা চলাচল করে। সময় সংবাদ, নরসিংদী। আন্তর্জাতিক প্রসঙ্গ। দিল্লির আম আদমি পার্টির অন্যতম দুই প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের জাতীয় আহ্বায়ক ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে দলটি। শনিবারের জরুরি বৈঠকে এই দুই বিদ্রোহী সদস্যকে জাতীয় নির্বাহী কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন অরবিন্দ কেজরিওয়াল। নির্বাহী কমিটির 300 জন সদস্যের মধ্যে 230 জনের সম্মতিতে প্রস্তাব পাশ হয়। বহিষ্কারের পর যোগেন্দ্র যাদব এই সিদ্ধান্তকে গণতন্ত্রের মৃত্যু হিসেবে আখ্যায়িত করেছেন, আর প্রশান্ত ভূষণ নির্দয় স্বৈরশাসক হিসেবে চিহ্নিত করেছেন কেজরিওয়ালকে। দ্য ইকোনমিস্টের জরিপে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর টানা 4 বছর পেয়েছে বিশ্বে বসবাসের দিক থেকে সেরা শহরের স্বীকৃতি। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেল কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা মেলবোর্নকে করেছে সারা বিশ্বের কাছে আকর্ষণীয়। এই শহরেই কাল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। মোস্তাফিজুল হকের ক্যামেরায় মেলবোর্ন ঘুরে এসে আরো জানাচ্ছেন শান্ত বিশ্বাস। 1842 সালে তৎকালীন শাসক কিং উইলিয়াম IV অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে এই মেলবোর্ন শহর প্রতিষ্ঠা করেন, যার মাঝ দিয়ে বয়ে গেছে ইয়ারা নদী। কালের বিবর্তনে এখন মেলবোর্ন বিশ্বের অন্যতম আধুনিক ও জাঁকজমকপূর্ণ একটা শহর। মাত্র 36 বর্গ কিলোমিটারে মেলবোর্ন সিটি সুউচ্চ ভবনের সঙ্গে ঐতিহ্যের মিশেলে স্বমহিমায় ভাস্বর। যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক গণমাধ্যম ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপে 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত টানা 4 বছর বিশ্বে বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে সবার উপরে স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর। পৃথিবীর বাসযোগ্য শহরগুলোর মধ্যে মেলবোর্ন সিটি অন্যতম, আর মেলবোর্ন সিটির সবচেয়ে জমজমাট স্থান হচ্ছে এই ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশন, যেখানে অসংখ্য পর্যটক প্রতিদিন এসে ভিড় করে থাকেন এক নজর এই স্টেশনকে দেখার জন্য, আর তারা উপভোগ করেন এখানকার সৌন্দর্য। তবে সবচেয়ে বড় ব্যাপার, এই শহরের সৌন্দর্যের চেয়ে টুরিস্টদের নিরাপত্তাই এখানে বড় বিষয়। পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে আছে নানা আয়োজন, আছে বাংলাদেশের পুরান ঢাকার মতো ঘোড়ার গাড়িও। এখানে অনেক মজার মজার জিনিস আছে, তাই পর্যটকরা এই ভিন্নতা পছন্দ করে থাকে। মেলবোর্ন বিনোদনের সেরা শহর, এর বিচিত্রতা সত্যিই অসাধারণ। এই শহরটি অনেক সুন্দর, এখানকার আবহাওয়া অনেক ভালো। মেলবোর্নের জনসংখ্যা 1 লাখের কিছু বেশি। এই কম জনবল দিয়েই শুধুমাত্র সঠিক পরিকল্পনার কারণেই এত বড় শহরটিকে আধুনিক হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে। তাই বিশ্বের অনেক দেশের কাছে মেলবোর্ন উদাহরণের প্রতীক। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা 8 সপ্তাহ পর রোববার থেকে থাকছে না 20 দলের হরতাল, বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। জনগণ প্রত্যাহার করায় কোনো উপায় ছিল না মন্তব্য আওয়ামী লীগের। উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। পিকনিকে চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজশাহীর বাঘায় অর্ধ শতাধিক শিক্ষার্থীকে পিটিয়েছে এক শিক্ষক। অন্তত 10 জন হাসপাতালে, অভিযুক্ত শিক্ষক আটক। হেড স্যার যা অনুমতি দিচ্ছে যে যারা টাকা দিবি না তারে মায়ের শোয়া দাও। শুধু পিকনিকে যাবে, টাকা দিতে পারেনি, এর জন্য এত মার। মনে হচ্ছে গরু ক্যাপিটালে যেমন হয়। ব্রিটেনের সাধারণ নির্বাচনে এবারও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। অনেকের জেতার সম্ভাবনা দেখছে দলগুলো। এবং আজ বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। কিউইদের সামনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। অজিদের লক্ষ্য 5ম বারের শিরোপা স্বাদ।
এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।